গল্পের রাজপ্রাসাদে আজ শোনাব হেমন্ত বসু হত্যা রহস্যের দ্বিতীয় ও শেষ পর্ব। কাহিনী সুদীপ দে, কথক ডক্টর প্রদীপ্ত চট্টোপাধ্যায়, অন্যান্য ভূমিকায় দেবাংশু বসু, স্মৃতিশ চক্রবর্তী, অর্পণ বসু, দীপ বর্ধন, অরিন্দম দত্ত ও সুদীপ দে। শব্দ সংযোজনা ও সম্পাদনা অরিন্দম দত্ত। 1971 সালের ফেব্রুয়ারি মাসে এক সকালে খুন হলেন ফরওয়ার্ড ব্লক নেতা সর্বজন শ্রদ্ধেয় হেমন্ত কুমার বসু। বাংলার রাজনৈতিক মহলে এক আলোড়ন ফেলা ঘটনা। প্রথম দিকে রাজনীতির পাকচক্রে এমন কিছু ছেলে গ্রেপ্তার হলো যাদের সঙ্গে এই খুনের কোনো যোগসাজশই ছিল না। ফলে নতুন করে তদন্ত শুরু হলো আরও 2 বছর পর। দায়িত্বে লালবাজারের গোয়েন্দা প্রধান রুনু গুহ নিয়োগী। তদন্তে সহযোগিতার জন্য এগিয়ে এলো ডন বস্কো স্কুলের এক ছাত্র। তদন্ত চমকপ্রদ মোড় নিল এক আশ্চর্য পথে। ছেলেটি কিছু তথ্য নিয়ে দেখা করল রুনুবাবুর সঙ্গে। আপনার কাজ মনে হয় হয়ে গেছে। বলো কি শার্লক হোমস? গতকাল ভদ্রলোক কাছেই পোস্ট অফিসে যাচ্ছিলেন। আমিও গল্প করতে করতে সঙ্গ নিলাম। উনি ওখান থেকে 250 টাকা মানি অর্ডার করলেন। আমি ফর্ম ভরে দিলাম। ঠিকানাটা আসামের, আর যার নামে পাঠালেন তার নাম যুধিষ্ঠির ব্রহ্মচারী। জানার পর তখনই চলে আসিনি, একটা দিন থেকে এই আজ সোজা আপনার কাছে এলাম। তবে ওনাকে দেওয়ার আগে মানি অর্ডারের রিসিট কপিটা আপনার জন্য জেরক্স করে এনেছি। এটা কখন করলে? পোস্ট অফিস থেকে ফেরার পথে এমন গল্প জুড়লাম উনি ওটা ফেরত নেওয়ার কথা ভুলেই গেলেন। বিকেলে এক ফাঁকে টুক করে আশ্রম থেকে বেরিয়ে গিয়ে জেরক্স করে নিলাম। তারপর ফেরত দেওয়ার সময় ভাবখানা দেখালাম এমন যেন ওটা ভুল করেই আমার কাছে থেকে গিয়েছিল। রুনুবাবু আনন্দে চেয়ার ছেড়ে প্রায় লাফিয়ে ওঠেন আর কি। পরক্ষণই ভুরু কুঁচকে পোস্ট অফিসের কাগজটার দিকে তাকালেন। কি হয়েছে কাকু? নামটা তো মিলছে না। কাকু, যুধিষ্ঠিরের অন্য নাম পাণ্ডবেশ্বর। ছেলেটার বুদ্ধি আর পড়াশোনা দেখে চমক লাগলো রুনুবাবুর। ফুল মার্কস নিয়ে পাশ করে গেলে অসামান্য কাজ করেছ খোকাবাবু। তোমার হবে, হতেই হবে। তবে তোমার কাজ আপাতত শেষ। এবার স্কুল খোলার সময় হয়েছে, পড়াশোনায় মন দাও। আর পারলে মাঝে মাঝে ওখানে গিয়ে সম্পর্কটা ঝালিয়ে নিও, যেন ওদের সন্দেহ না হয়। আমার কাজ শেষ হলে তোমাকে জানিয়ে দেব। তারপর আর অমুখ হয়েও না। আপনি ভাববেন না কাকু, কালই বাবা মা ওখানে গিয়েছিলেন, তখনই আলাপ করিয়ে দিয়েছি। বাকি যোগাযোগ ওনারাই রাখবেন। ছেলেটাকে যত দেখছেন মুগ্ধ হচ্ছেন রুনুবাবু। একটা এত বড় ঘটনার মূল আসামির সুলুক সন্ধান অনায়াসে বের করে দিল তার সরলতা কাজে লাগিয়ে। আর দেরি করা যায় না। ঠিকানা অনুযায়ী আশ্রমটা করিমগঞ্জে, শিলচর হয়ে যেতে হবে। পরদিন বিমান ধরে রুনুবাবু চলে গেলেন শিলচরে, সঙ্গে সহকর্মী উমাশঙ্কর লাহিড়ী। শিলচর পৌঁছে সে আর এক ঝামেলা। শহরে বন্ধ চলছে। অগত্যা স্থানীয় থানায় গিয়ে টেলিফোনে জেলার ম্যাজিস্ট্রেটের সঙ্গে যোগাযোগ করা হলো। তিনি সব শুনলেন। করিমগঞ্জ যাওয়ার জিপের ব্যবস্থা হয়ে গেল তখনই। করিমগঞ্জ পৌঁছতে রাত 10টা বেজে গেল। এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না। অতএব তখনই চলে গেলেন করিমগঞ্জ থানায়। বড়বাবু ছিলেন না। রুনুবাবুদের আসার খবর পেয়ে থানায় এলেন। কবে যেতে চান আপনারা? আজ, এখনই। তা কি করে হয়? এখন তো কোনো গাড়ি পাওয়া যাবে না। সে তো প্রায় বাংলাদেশ সীমান্তের কাছে। প্রথমে যাব পোস্ট অফিসে। কত দূর এখান থেকে? তা মোটামুটি 10-12 কিলোমিটার হবে। আর সেখান থেকে আশ্রম? কিলোমিটার 2-1। আপনি আমাকে 5-6 জনের ফোর্স দিন, আমরা হেঁটেই যাব। এখনই রওনা দেব। সামান্য কিছু মুখে দিয়ে শুরু হলো হাঁটা। এবড়ো খেবড়ো রাস্তা ডিঙিয়ে নিঃশব্দে পথ চলছে কয়েকটা মানুষ। আকাশ ঘন মেঘে ঢাকা, মাঝে মাঝে ঝিরিঝির বৃষ্টি। একসময় কানে এলো স্রোতের কলকল শব্দ, অর্থাৎ সামনে কোনো নদী আছে। থানার সেপাইরা স্থানীয় মানুষ। তাদের কথা অনুযায়ী নদীতে হাঁটু জল থাকলেও স্রোত প্রচুর। এই মাঝরাতে নদী পেরোনো বেশ বিপজ্জনক, তবু পেরোতে হবে। শেষে নদীর এ মাথা থেকে ও মাথা লম্বা দড়ির টানা দিল 2 জন হাবিলদার। সেই দড়ি ধরে নদী পেরিয়ে ওপারে যখন পৌঁছলেন তখন সবার জুতো প্যান্ট ভিজে জবজব করছে।
নদী থেকে পোস্ট অফিসের দূরত্ব খুব বেশি নয়, আর পোস্টমাস্টার যে অফিস লাগোয়া কোয়ার্টারে থাকেন সে কথা জানা হয়ে গেছে। পোস্টমাস্টারের ঘরের দরজায় যখন কড়া নাড়লেন রুনুবাবু, তখন ঘড়িতে রাত 3টে। ভদ্রলোক বেজায় ভয় পেয়ে গেলেন। জানলা একটু ফাঁক করতে রুনুবাবু বললেন, ভয় নেই, কলকাতা পুলিশ, আপনার সঙ্গে কিছু দরকার আছে, দরজা খুলুন। তবুও মানুষটার ভয় কাটে না। শেষে হাবিলদারের মুখে স্থানীয় ভাষা শুনে আশ্বস্ত হলেন তিনি। অফিস ঘরের আলো জ্বেলে সবাইকে বসতে দিলেন। কোনো ভনিতা না করে রুনুবাবু সরাসরি জানতে চাইলেন, কলকাতা থেকে যুধিষ্ঠির ব্রহ্মচারীর নামে যে টাকা এসেছে সেটা কি ওকে পাঠিয়ে দিয়েছেন? প্রশ্নটা শুনে পোস্টমাস্টার বেজায় ঘাবড়ে গেলেন। হ্যারিকেনের আলোয় লেজার খুলে দেখলেন। রুনুবাবু দেখলেন লোকটার হাত কাঁপছে। দেখা গেল বিগত 3 মাস টাকা এলেও তিনি প্রাপকের হাতে পৌঁছে দেননি। টাকা এসেছে তবু দেননি কেন? পোস্টমাস্টার এক মুহূর্ত থমকে থেকে শটান রুনুবাবুর হাত জড়িয়ে কেঁদে ফেললেন। আমার চাকরিটা খাবেন না স্যার, এমন আর কখনো করবো না, কোনোদিন করবো না, আপনার পায়ে পড়ি, আমার চাকরি খাবেন না। টাকাগুলো নিয়ে কি করেন? সুদে খাটাই স্যার, পায়ে পড়ছি স্যার, পায়ে পড়ছি, আমি কালই পৌঁছে দেবো, এবারকার মতন ক্ষমা করে দিন স্যার। রুনুবাবু মনে মনে হাসছেন। এলেন এক কেসের পিছু ধাওয়া করে, জুটে গেল আরও একটা। মুখে অবশ্য কড়া ধমক লাগালেন। কাল দেব মানে? এখনই চলুন, আমার সামনে দেবেন, তবে আপনাকে ছাড়ব। কাগজপত্র বগলদাবা করে পোস্টমাস্টার বলির পোঁঠার মতো কাঁপতে কাঁপতে তখনই হাঁটা দিলেন আশ্রমের দিকে। সারাটা পথ চলতে লাগলো তার কাঁদুনি। সামান্য কটা টাকা মাইনে পাই স্যার, এই ক টাকায় সংসার চলে না, আমাকে আপনি বাঁচান স্যার। ভোরের আলো ফুটছে। চড়াই উতরাই ভেঙে, পাথরকুচি ছড়ানো পথ ভেঙে এগিয়ে চলেছে পুরো দলটা। পাখির ডাক শোনা যাচ্ছে। সূর্য উঠতে আর বেশি দেরি নেই। আবছা আলোয় ছবির মতো প্রকৃতির অনবদ্য রূপ ফুটে উঠছে। সেদিকে তাকানোর মতো সময় নেই। একসময় আশ্রম নজরে এলো। একটা টিলার মাথায় বাগান ঘেরা জায়গা, যেন ক্যানভাসে আঁকা ছবি। সাধন ভজনের আদর্শ পরিবেশ, আবার আত্মগোপনেরও। আশ্রমের দক্ষিণ দিকে টিলার ঠিক নিচেই বাংলাদেশ সীমান্তে শ্রীহট্ট জেলা। পাখি উড়ে গেলে বাংলাদেশে ঢুকে যেতে পারে। লাহিড়িবাবুর নেতৃত্বে পুরো দলটা আশ্রমের পেছন দিক ঘিরে ফেলল। পোস্টমাস্টার একটা ঘরের দরজায় টোকা মারলেন। যুধিষ্ঠির মহারাজ, আমি পোস্টমাস্টার। বার দুয়েক টোকা মারার পর ভেতর থেকে দরজা খুলে গেল। এত ভোরে আসার কি ছিল? বেলাতেই তো আসতে পারতেন। আরও কিছু হয়তো বলতে যাচ্ছিল যুধিষ্ঠির, তখনই চোখ পড়ল রুনুবাবুর দিকে। তড়িঘড়ি দরজা বন্ধ করতে গিয়েও পারল না। সজোরে এক ধাক্কায় দরজা হাট করে খুলে ফেলেছেন রুনুবাবু। পেল্লাই থাবায় ব্রহ্মচারীর ঘাড় চেপে ধরে বললেন, সাধু সাধু খেলা শেষ পাণ্ডবেশ্বর মুখার্জি। তোমার সাদা কৌপিন্নিতে কলকাতা থেকে আসেনি। একটা নিরীহ মানুষকে খুন করে সন্ন্যাসীর ভেগ ধরেছ। এবার তোমাকে আমার সঙ্গে যেতে হবে। যে আমি কাউকে খুন করিনি। সে কীর্তন কলকাতা যেতে যেতে শুনবো। কোমরে দড়ি পরিয়ে আশ্রম থেকে টেনে বের করা হলো পাণ্ডবেশ্বরকে, হেমন্ত বসু হত্যার প্রধান আসামি। পোস্টমাস্টার এতক্ষণে বুঝেছেন তাকে ধরতে পুলিশ আসেনি, তাই একটু সাহস পেয়ে মিনমিন করে বললেন, স্যার, টাকাটার কি হবে? এবার ওটা নিশ্চিন্তে সুদে খাটান। ও আর ওটা এই জীবনে ফেরত নিতে আসবে না। শিলচর থেকে কলকাতাগামী উড়াল এখন মাঝ আকাশে। পাণ্ডবেশ্বরকে মাঝখানে বসিয়ে দুদিকে রুনুবাবু আর লাহিড়িবাবু। সময় নষ্ট না করে শুরু হলো জেরা। বিমান কলকাতার মাটি ছোঁয়ার আগেই সব স্বীকার করে নিল পাণ্ডবেশ্বর। জানা গেল হেমন্তবাবুকে পরপর 3টে গুলি করেছিল বীরেন বেহেরা। উড়ে বীরেন বলে লোকে তাকে এক ডাকে চেনে। আদতে ওড়িশার লোক হলেও দীর্ঘদিন কলকাতায় থেকে সে পুরোদস্তুর বাঙালি বনে গেছে। বাড়ি ছিল মুচিপাড়া থানা এলাকায়। শ্যামপুকুরে দেশওয়ালি ভাইদের রাঁধুনি বস্তিতে যেত আড্ডা মারতে। শতকরা 100% ক্রিমিনাল। কোশমিনকালেও রাজনীতির সঙ্গে কোনো ওঠা বসা নেই। তার মানুষ খুনেই আনন্দ। নকশালদের সঙ্গে থাকলে দেদার খুন করা যায় জেনে দলে নাম লিখিয়েছিল। খোঁজ খবর করে জানা গেল বীরেন তার পুরনো ডেরা ছেড়েছে বছর 2 আগে, অর্থাৎ হেমন্ত বসু খুনের পরপরই। ওরা 8 ভাই, সব কটা এই শহরের নানা জায়গায় ছড়িয়ে আছে। সব ভাইগুলোর পেছনে ফেউ লাগিয়ে দেওয়া হলো। তাদের মারফত খবর এলো সে এখন থাকে খিদিরপুরের কাছে একটা ঘিঞ্জি বস্তিতে।
এক রাতে বিশাল পুলিশ বাহিনী গোটা বস্তি ঘিরে ফেলল। সমস্ত বস্তিটার ভেতরে সরু সরু রাস্তা, পাশাপাশি দুজন চলা যায় না। তার উপর কোন ঘরে সে থাকে সেটাও জানা নেই। ফলে প্রত্যেকটা ঘরে শুরু হলো তল্লাশি। বীরেন আঁচ পেয়ে গেল কোনোভাবে এবং পালালো পুলিশের চোখে ধুলো দিয়ে। এই তল্লাশির দিন বিকেলে ওর এক ভগ্নিপতি ওর সঙ্গে দেখা করতে বস্তিতে গিয়েছিল। ফেউ মারফত সে খবর ছিল পুলিশের কাছে, তাই বীরেন পালালেও সেই ভগ্নিপতিকে পুলিশ পাকড়াও করল। সে আবার সরকারি কর্মচারী। প্রথম দিকে কিছু বলতে না চাইলেও চাকরি খুইয়ে হাজতবাসের ভয় দেখাতে ভেঙে পড়ল। অবশ্য এর মধ্যে 2 দিন পার হয়ে গেছে। জানা গেল বস্তি থেকে পালিয়ে বীরেন এসেছিল ওর ভগ্নিপতির কাছে। সেখান থেকে দিল্লির ট্রেন ধরেছে। দিল্লি থেকে যাবে আমেদাবাদ, পরনে লাল জামা আর কালো প্যান্ট। ওখানে সে একটা চাকরির বন্দোবস্ত করে ফেলেছে। আমেদাবাদে গিয়ে উঠবে ভারত সেবাশ্রমে। সে ব্যবস্থাও করে দিয়েছে ওই ভগ্নিপতি। সেখানে থাকবে 2 রাত্রির, তারপর ধান্দায় বেরিয়ে পড়বে। অর্থাৎ ট্রেনে ধাওয়া করলে আসামি হাতছাড়া হওয়ার সমূহ সম্ভাবনা। অতএব প্লেনে দিল্লি, সেখান থেকে আবার প্লেন ধরে আমেদাবাদ। হোটেলে মালপত্র রেখে রুনুবাবু আর লাহিড়িবাবু চলে গেলেন থানায়। ভারত সেবাশ্রম এই থানার এলাকায় পড়ে। দারোগা বাবুকে বললেন তাঁদের আসার কারণ। তিনি কোনো পাত্তাই দিলেন না। मुझे बोल के कोई फायदा नहीं होगा। बगल वाले घर में मुंशी जी है, वहां जाके लिखवाइए, फिर बाद में देखेंगे। ঠিক তখনই থানায় সাজো সাজো রব উঠল। একটা কালো জিপ এসে দাঁড়িয়েছে থানার সামনে। গাড়ি থেকে নামলেন এক সুদর্শন প্রৌঢ়, বেতের মতন শরীর, চেহারায় বুদ্ধির দীপ্তি। সবাই সেলাম ঠুকছে। এক সিপাহীকে রুনুবাবু প্রশ্ন করলেন, ये साहब कौन? हमारे डीसी साहब, गुलाम गार्ड उनका नाम। इंडिया के लिए क्रिकेट भी खेले हैं। এ সুযোগ ছাড়া যায় না। ভদ্রলোককে নিজের পরিচয় দিলেন রুনুবাবু। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সদস্য রুনুবাবু। ওনার সঙ্গে ভাব জমাতে সময় লাগলো না। তারপর বললেন তাঁর আগমনের কারণ। कहाँ ठहरे हैं आप लोग? सर एयरपोर्ट के बगल में महाराजा होटल। आप लोग वापस जाइए, इंतजार कीजिए। ठीक 7:30 बजे मैं आपको होटल में मिलूंगा। भारत सेवाश्रम मैं खुद ही चलूंगा आपके साथ। महाराज मुझे पहचानते हैं। रात को 8:30 बजे आश्रम के दरवाजे पे ताले पड़ जाते हैं। गेस्ट जो है वो उसके पहले ही वापस चले आते हैं। और आप जो क्रिमिनल के पीछे भागते भागते यहां तक आए हैं, अभी इस वक्त तो बाहर हो सकता है, लेकिन उसे उस टाइम के पहले वापस आना पड़ेगा। अभी आराम से विश्राम कीजिए और हाँ, किसी को कुछ मत बताइए। ঘড়ি ধরে সন্ধে 7টায় গোলাম গার্ড সাহেব চলে এলেন, সঙ্গে বেশ বড় রকমের ফোর্স। ঠিক 8:30টায় সঙ্ঘে যখন পৌঁছলেন তখন মূল ফটক বন্ধ করার তোড়জোড় চলছে। গার্ড সাহেব সোজা চলে গেলেন রিসেপশন কাউন্টারে। 2-1 दिन में कलकत्ता से कोई लड़का आया है, उम्र करीब 30-32। सर कोई आया है, महाराज के नाम की चिट्ठी लेके कोलकाता ऑफिस से। कल ही चले जाएंगे। यहाँ पे एक मील में नौकरी मिल गई। क्या अभी घर में होंगे? है सर, 211 नंबर रूम में। आपके आने से 5-7 मिनट पहले ही वापस आए हैं। সংঘের এক সহকারী রুনুবাবুদের পথ দেখিয়ে নিয়ে গেলেন 211 নম্বর ঘরে। দরজা ঠেলতেই খুলে গেল। বীরেন তখন জামা কাপড় ছাড়ছে। দরজায় রুনুবাবুর সঙ্গে অত লোকজন দেখে কেমন যেন থতমত খেয়ে গেল। আর তারপরই দক্ষ অভিনেতার মতো মুখ দিয়ে অদ্ভুত শব্দ করে বোঝাতে চাইল সে বোবা। অবশ্য সেই অভিনয় বেশিক্ষণ স্থায়ী হলো না। রুনুবাবুর হাতে একটা 82 শিক্ষার চড় খেয়ে বাবা গো বলে বিছানার কোণে বসে পড়ল। লাহিড়িবাবু ততক্ষণে বীরেনের ব্যাগ হাতড়ে পেয়ে গেছেন সেই লাল জামা আর কালো প্যান্ট। এর পরের ঘটনা খুবই সংক্ষিপ্ত আর গতানুগতিক। রিমান্ডের কাগজপত্র বানিয়ে পরদিন ট্রেন ধরে আবার দিল্লি ঘুরে কলকাতা। পুরো সময়টা রুনুবাবু আর লাহিড়িবাবুর মাঝে বীরেন, হাতে হাত করা। ধরা পড়ল এক নারকীয় হত্যাকাণ্ডের দ্বিতীয় মূল আসামি। এখনো বাকি আরও 4। বীরেনের পেট থেকে কথা বের করতে পুলিশকে আঙুল বাঁকাতেই হয়েছিল, তবে খুব বেশি নয়। এবার বেরিয়ে এলো তৃতীয় আসামির নাম, কাশীপুরের বিশু। সিঁথি অঞ্চলের নকশালদের বড় মাথা। হেমন্ত বসু হত্যাকাণ্ডের পর থেকে পুলিশের খাতায় ফেরার। হেমন্তবাবুকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে পা দিয়ে হাত চেপে ধরেছিল এই বিশুই। খবর পাওয়া গেল বিশু হঠাৎ এক একদিন ভোজবাজির মতো উদয় হয়, বাবা মায়ের সঙ্গে দেখা করে মিলিয়ে যায়। আরও জানা গেল ওর বাবা মা দুজনেই অতি সজ্জন, যাকে বলে মাটির মানুষ।
হিমসাগরের গাছে এমন বুনো আম ফলে কি করে কে জানে। বিশুর বাবা মায়ের সঙ্গে দেখা করলেন রুনুবাবু, বলে এলেন, দেখুন, আন্দোলন খেলা তো প্রায় শেষই হয়ে গেছে। নেতারা হয় জেলে আর নয়তো ইহজগৎ ছেড়েছে। বাকি যারা পড়ে আছে তারা সবাই সমাজ বিরোধী। বিশু পড়াশুনো জানা ছেলে, ওর ভবিষ্যৎ আছে। ওকে বলুন আত্মসমর্পণ করতে। কথা দিচ্ছি ওকে বড় সড়ো কোনো কেস দেব না। যদি আমার কথা শোনেন ভালো, নয়তো আমাকে যদি খেটে খুঁটে গ্রেপ্তার করতে হয় তখন কিন্তু ওকে কোনো সুযোগ দেব না। আর তেমন কিছু হলে আমাকে আপনারা দোষারোপ করতে পারবেন না। বাকিটা আপনাদের উপর ছেড়ে দিয়ে গেলাম। বিশুও হয়তো রাজনীতির এই অপমৃত্যু দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছিল। রুনুবাবুর কথাগুলো ওর বাবা মায়ের কাছ থেকে জানার পর একদিন তাঁদের সঙ্গে লালবাজারে এসে আত্মসমর্পণ করল। রাজসাক্ষী হতেও রাজি হল। তারই দেওয়া তথ্যের ভিত্তিতে খুনিদের দলে হাজির থাকা আরও 3 জনকে পাকড়াও করা হলো। যদিও খুনের সঙ্গে সরাসরি যুক্ত না থাকায় তাদের নাম প্রাথমিক চার্জশিটে রাখা হলো না। হেমন্ত বসু হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের জবনিকা পতন হলো সেই দিন। তবে এখানেই কাহিনীর পরিসমাপ্তি ঘটলে যাঁরা আজও আদ্যন্ত সৎ জনদরদী রাজনীতিক হেমন্ত বসুকে মনে রেখেছেন, আর যাঁরা ইতিহাসের ছাত্র, সকলেই অপরাধীদের আসামির কাঠগড়ায় দেখে আনন্দ না পেলেও স্বস্তি পেতেন। কারণ যে অপরাধ তারা করেছে তার একমাত্র শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। কিন্তু তেমনটা হলো না। তবে কি এমন ঘটল শুনে নেওয়া যাক রুনু গুহনিয়োগীর আত্মজীবনী সাদা আমি কালো আমিতে ছাপার অক্ষরে প্রকাশিত শেষ অংশটুকু। মামলা জোর কদমে শুরু হলো, কিন্তু প্রথম চার্জশিট থেকেই মামলায় কিছু গলদ থেকে গিয়েছিল। তারপর আমাদের 2 ডিসির চাপানুতোর টানাপোড়েনের জেরে মামলা আরও দুর্বল হলো। ঘটনাস্থল নিয়ে অযথা জট পাকিয়ে গণ্ডগোল দেখা দিল। আদালত থেকে সন্দেহের অবকাশের ভিত্তিতে আসামিরা খালাস পেয়ে গেল। আমরা দায়রা আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করলাম। অবশ্য এই মামলার আসামিরা দায়রা আদালত থেকে খালাস পেলেও জেল থেকে ছাড়া পায়নি, কারণ তাদের বিরুদ্ধে আরো অনেকগুলো খুন আর দাঙ্গা হাঙ্গামার মামলার বিচার চলছিল। 77 সালে বামফ্রন্ট ক্ষমতায় আসার পর রাজনৈতিক বন্দীদের মুক্তির সঙ্গে সঙ্গেই পাণ্ডবেশ্বর, বীরেন, বিশু সবাই ছাড়া পেয়ে গেল। দুর্ভাগ্য, সরকার আইনকে আইনের পথে চলতে দিল না। নৃশংস খুন কি রাজনৈতিক ছত্রছায়ায় রং বদলায়? রাজনীতির পালাবদলের সঙ্গে আইন ও তার ব্যাখ্যা কি পাল্টে যায়? সাধারণ মানুষের চোখে যারা খুনি তারা রাতারাতি বিপ্লবী বনে যেতে পারে? নেতারা ভাবলেন জনগণের স্মৃতিশক্তি খুব দুর্বল, তাই 71-এর খুনের কথা 77-এ আর কারও মনে নেই, সবই ঝাপসা হয়ে গেছে। আদর্শের অন্ধবিশ্বাসে অপরাধ করে ফেলেছে, এই সিদ্ধান্তের আড়ালে হেমন্তবাবুর খুনিরা বিনা সাজায় মুক্তি পেয়ে গেল।